নির্বাচন কমিশন কেন মনিরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি আমরাও প্রশ্ন করব। উচিত ছিল এই রকম দুর্বিনীত অসভ্য ইতর মনিরুল ইসলাম যে বিধায়ক নাকি তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে কোমরে দড়ি বেঁধে তাকে গ্রেপ্তার করা উচিত। গ্রেপ্তার করা উচিত সেই চাকুলিয়ার, সেই তৃণমূল নেতাকে যাকে কিনা স্থানীয় ভিডিও দেখতেই পাননি, তার মনেই নেই, তাকে একটা ব্রেনলিও উপহার দিতে চাই। গ্রেপ্তার করা উচিত সমস্ত তৃণমূলের যারা গুন্ডাগিরি করছে শুনানি কেন্দ্রে গিয়ে প্রত্যেককে। আমাদের প্রশ্ন অন্য, আমাদের প্রশ্নটা সুকান্তদা খুব সুন্দরভাবে বললেন, একদম সঠিকভাবে। এই যে দেখুন এসআইআর নিয়ে হয়রানি মানুষের হচ্ছে, কিন্তু হয়রানি কতটা হচ্ছে আর হয়রানি কতটা অ্যাম্পলিফাই করা হচ্ছে সেটা আপনি বাম এবং দুজনেই কিন্তু একসঙ্গে একই সুরে কথা বলছে। কারণ দুজনের ক্ষেত্রেই তারা প্রত্যেকেই চান, তারা লড়াই করছেন জান প্রাণ দিয়ে, যাতে মৃত ভোটার, অযোগ্য ভোটার, যারা বিদেশি ভোটার এবং বিএলও অ্যাপে নিত্য নতুন সংযোজন, মানুষের হয়রানি, কিন্তু তেমন ভাবে কমিশনের পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে না। কেয়া কি লজ্জার বিষয় এখানে। এই আরো বিএলও তো আমরা জানি যে কিভাবে কম্প্রোমাইজড হয়েছে, বিএলওদের বিরুদ্ধে তাদের সাসপেন্ডের নির্দেশ করা হয়নি, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই আরো যারা রয়েছেন, অর্থাৎ যারা আমলা, জুনিয়র আমলা পর্যায়ে, তারা পর্যন্ত কম্প্রোমাইজড হচ্ছেন, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তার ব্যবস্থা নিতে হচ্ছে। ভাবতে পারছেন কতটা ভয়? আমি জানি না ভয় না ভক্তিতে না গান পাইতে তৃণমূলের কাজগুলো বৈশানাথদা। আজ আপনি বলুন তো 1,36,00,000 লোককে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে টাকা হয়েছে, আনম্যাপ লোকেদের 30 লক্ষ টাকা হয়েছে, নাকে নল ঢুকিয়ে তাকে নির্বাচন দিতে হবে, তার জন্য বিডিও অফিসে গিয়ে হামলা চালাতে হবে, ভাঙচুর চালাতে হবে, সরকারের সম্পত্তি ভাঙচুর করতে হবে। এই জন্য নির্বাচন কমিশন আমার মৃত্যুর জন্য দায়ী একথা বিএলও লিখে মারা গেছে, আজও পর্যন্ত সেই ব্যাপারে নির্বাচন হাতে লেখা ম্যাচ করা হয়েছে। পানিহাটি ভদ্রলোকে ম্যাচ করা হয়েছিল, যার ডান হাতে 4টে আঙুল নেই, অথচ তিনি সুইসাইড নোট লিখেছিলেন। তাই জন্য মাইক্রো অবজারভারকে চড় মারতে হবে, এইভাবে বিডিও অফিসে তাণ্ডব চলবে, গান্ধী মূর্তি ভেঙে দেওয়া হবে, রোল অবজারভারের গাড়িতে হামলা হবে। এতগুলো লোক এটা সমর্থন করেন বৈশানাথদা? 140 জন লোকের মৃত্যু হলো, এটা না একদম বিষয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগোনো হচ্ছে। আপনার কি মনে হয়, আপনি কি এটা সমর্থন করেন? আজকে দাঁড়িয়ে 140 হয়ে গেল। মধুজা, এতগুলো লোক লাফিয়ে কথা হচ্ছে, দেখুন আমরা প্রথম দিন যেদিন নির্বাচন কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক হয়েছিল, সেই বৈঠক সেরে বেরিয়ে যারা বৈঠকে গেছিলেন বলেছিলেন বেরিয়ে এসে যে নির্বাচন কমিশনকে বেশ কিছুটা অগোছালো লেগেছে, অপ্রস্তুত লেগেছে। নির্বাচন কমিশন যে সত্যি অপ্রস্তুতি ছিল সেটা প্রত্যেকটা পদক্ষেপে বোঝা যাচ্ছে। আজ এই ডকুমেন্ট, কাল ওই ডকুমেন্ট না, প্রত্যেক দিন হয়রানির শিকার হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিটা প্রত্যেক দিন আসলে ইললজিক্যাল ডিসক্রিপেন্সিতে পরিণত হয়ে যাচ্ছে, এ তো আমরা দেখছি। এবং তার সাথে দাঁড়িয়ে দেখুন এই যে যতগুলো জায়গায় এই যে নাম বাদ পড়েছে না, এই নাম বাদ পড়ার একটা অংশ রয়েছে ফর্ম নট রিসিভড, এই সংখ্যাটাও কম নয়, এই সংখ্যাটার ভোট পড়তো কিন্তু, এটা অস্বীকার করা যাবে না। ফলে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কি বলছে না বলছে, ডায়মন্ড হারবারে কোথায় কত ভোট বাদ গেছে না গেছে, সমস্ত তথ্য পরিসংখ্যান আপনাদের কাছে আছে, আর সাধারণ গোটা রাজ্যের গড় কি। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা প্রথম থেকে দুটো কথা খুব স্পেসিফিক্যালি বলেছি, এক হচ্ছে সঠিক ভোটার লিস্ট চাই, আর দুই ভোটার লিস্টের নাম করে কখনো দাঁড়িয়ে কারোর নাগরিকত্ব নিয়ে যাচাই করার অধিকার নেই নির্বাচন কমিশনের। আর 3 নম্বর কথা আমরা যেটা বলেছি, অযথা হয়রানি করা চলবে না। আশ্চর্য হচ্ছে না, আমার লাস্ট একটা কথা আছে, এই যে বৈশানাথ দ্বারা এত চিৎকার চেঁচামেচি করছেন, এই যে অযথা হয়রানি নিয়ে চিৎকার চেঁচামেচি করছেন, তো বটে বুঝলাম হচ্ছে হয়রানি, চিৎকার করছেন। এখন এইটা নিয়ে আমরা যখন আবার বিক্ষোভ দেখাতে যাচ্ছি, তখন আবার বৈশানাথ দাদের দলের নেতারা, বিধায়করা তারা এসে আমাদের ওপরে আক্রমণ শোনাচ্ছেন। এটার যুক্তিটা কি? এটার যুক্তিটা তো দিতে হবে। তাহলে কি ঘটনা এটা যে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে একমাত্র কথা ওনারা বলবেন, অন্য কাউকে বলতে দেবেন না, নাকি ওনারা অনেক কথা বলে থেমে যাবেন, তাতে বিজেপি সুবিধা হবে বলে এটা করতে চাইছে? মানে বৈশানবাবু তৃণমূলের যিনি প্রতিনিধি, তিনি তার এটা বোঝা দরকার, যাকে মারছে হয়তোবা তিনি তৃণমূলেরই ভোটার, যে মাইক্রো অবজারভারকে মারলো ধরে তিনি হয়তো তৃণমূলেরই ভোটার, তাকে সরকারি কাজে সেখানে যেতে হয়েছে। হয়রানি যে হচ্ছে এটা নিয়ে কারও কোনো দ্বিমত এখন এই মুহূর্তে নেই, কিন্তু
হয়রানি হচ্ছে সাংঘাতিকভাবে। নির্বাচন কমিশন অপ্রস্তুত অবস্থায় আছে, প্রতিদিন অ্যাপ পাল্টাচ্ছে, যে লোকগুলো যাচ্ছে তারা সাংঘাতিক বয়সপ্রাপ্ত লোক, তাদেরকে সর্বোচ্চ আদালতের নির্দেশ রবীন্দ্রনাথ বাবু, তাও মানা হচ্ছে না, ছবিটার বদল হচ্ছে না, তাও মানা হচ্ছে না। এবং এই পরিস্থিতিতে লোকে খেপে যেতে পারে, কিন্তু খেপে গিয়ে আন্দোলন করুন ডেমোক্রেটিক ভাবে, ওই জায়গা ব্লক করুন, গোটা আন্দোলন রাস্তায় নামান, সমস্ত পিসফুলি যা করবার আপনারা করুন, একসঙ্গে সবাই মিলে করুন। কিন্তু তাই বলে আপনি একটা সরকারি কর্মীকে মারবেন, একটা বিডিও অফিস সরকারি সম্পত্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর সরকারি সম্পত্তি, সেই সম্পত্তিকে ভাঙচুর করবে আর সেইটাকে আপনারা জাস্টিফাই করবেন। এইখানে এসে জাস্টিফাই করবেন। কটা বুথের হিয়ারিং হচ্ছে বলুন তো, কটা বুথের হিয়ারিং হচ্ছে সারা বাংলায় বলুন তো? 90,000 হচ্ছে। এই যে আপনারা বলেন না, তাহলে কি সেটা অভিপ্রেত? আমি এখানে চুপ করে শুনবো এটা? ও আচ্ছা, এটা বিক্ষিপ্ত ঘটনা। কিন্তু তৃণমূলের গাড়ি দোষ হচ্ছে এত লোক সুমন দা কিছু বলতে চাইছে, তার মানে বৈষম্যটা বললো কিন্তু দু একটা ঘটনা ঘটেছিল, বিক্ষিপ্ত ঘটনা, ছোট ঘটনা। হ্যাঁ, সুমন দা কিছু বলতে চাইছে। একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে আমাদের এখানকার বিএলও থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় সরকার থেকে যারা এসেছেন তাদের মধ্যে অনেকেই, অন্তত আমার যেটুকু দেখার সুযোগ হয়েছে, অত্যন্ত সৎভাবে দেশের মানুষের জন্য কাজ করছেন, ভোটার লিস্টের জন্য কাজ করছেন। ফলে বিএলও কে তৃণমূল দাগিয়ে দেয়া বা যারা কেন্দ্র থেকে এসছেন তাদের বিজেপি দাগিয়ে দেওয়ার মধ্যে যে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক তরজা, এর বাইরে কিন্তু আমাদের বেরোতেই হবে। বারবার করে আমরা এই জিনিসটা বলার চেষ্টা করছি যে কি অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের বিএলওরা, একই সঙ্গে যারা পর্যবেক্ষক এসছেন তারাও অক্লান্ত পরিশ্রম করছেন। এবং এই যে ঘটনাগুলি বারবার করে পদ্ধতিগত ত্রুটি যেটা ইলেকশন কমিশনের ক্ষেত্রে হচ্ছে, এবং একই সঙ্গে যে ক্যাওসের সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায়, এই জায়গাটি মেটাবেন কারা? এটা তো সিপিএম আর কংগ্রেস মেটাতে পারবে না, তাদের তো পশ্চিমবঙ্গে 85% ভোট নেই। বারবার করে আমরা যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, যখন 2002 সালের এসআইআর হয়েছিল তাতে প্রচুর ভুল ত্রুটি আছে, কিন্তু সেই সময় তো এই ধরনের ক্যাওসের কথা আমরা সেভাবে শুনিনি। আমাদের নিশ্চয়ই সংবাদ মাধ্যমের আর্কাইভ খুঁজতে দেখা যাবে যে এই ধরনের ঘটনা তো ঘটেনি। তাহলে এবারের এই বিষয়ে গণতান্ত্রিক যে প্রক্রিয়া, তার অংশ তো তৃণমূল বিজেপি। একদম, আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া কথা বলছেন, এসআইআর এর, যেটা আবারও বলছি যে অত্যন্ত জরুরি এই ঝাড়াই বাছাই প্রক্রিয়া। দেখুন, এসআইআর এ কার লাভ হবে? তৃণমূলের, বিজেপির। কিন্তু ভোট ভাগাভাগিতে কার লাভ হবে? আজকে রেজিনগরের সভা থেকে হুমায়ুন কবিরের বক্তব্যে কি তার কোনো ব্যাখ্যা পাওয়া গেল? অন্য কোনো সমীকরণ উঠে এলো? দেখে নেব প্রতিবেদন, তারপর আসছি। আমি অনুতপ্ত, দুঃখিত। 24-এর লোকসভা ভোটের আগে তার যে মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল, 26-এর বিধানসভা ভোটের আগে সেই 70-30 মন্তব্যের জন্য শনিবার প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা, ভরতপুরের বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। 2024-এ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শক্তিপুরে। এরপর সেখানে সভা করতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। अगर ये दंगाई उत्तर प्रदेश में इस प्रकार से अत्याचार करते, अब तक मैं इनको लटका करके, उल्टा लटका करके ठीक कर देता। পরে সেই শক্তিপুরের সভায় হুমায়ুন কবিরের করা একটি মন্তব্য ঘিরে রাজ্য ও দেশ জুড়ে জোর বিতর্ক শুরু হয়। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির 5 পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। সেই সময় তিনি ছিলেন তৃণমূল বিধায়ক, রাজ্যের শাসক দলের সংখ্যালঘু মুখেদের মধ্যে অন্যতম। যদিও এরপর ভাগীরথী দিয়ে অনেক জল বয়ে গেছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছেন হুমায়ুন কবির, তারপর তৃণমূল তাকে সাসপেন্ড করেছে। সাসপেন্ড হওয়ার পর বাবরি মসজিদের শিলান্যাস করেছেন, নতুন দলও তৈরি করেছেন ভরতপুরের বিধায়ক। এদিন তার সেই জনতা উন্নয়ন পার্টিরই সভা ছিল রেজিনগরে, আর সেই সভা থেকেই এদিন ফের সেই পুরনো বক্তব্যের প্রসঙ্গ তুলে তার দায়ভার কার্যত চাপিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোনো সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কথা
বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না। হুমায়ুনের কোনটা মুখ কোনটা মুখোশ হুমায়ুনকে আগে ঠিক করতে বলুন। যে হুমায়ুন বাবরি মসজিদের কথা বলছে, সেই হুমায়ুন 2019 সালে নরেন্দ্র মোদীর সেবক সেজে ভোট চেয়েছিল। যে নরেন্দ্র মোদী এক ধাক্কা অর্ধ বাবরি মসজিদ তোর্দ স্লোগান দিয়ে বাবরি মসজিদ ভেঙেছিল, যে লালকৃষ্ণ আদবানিরা ভেঙেছিল, তার দলের হয়ে হুমায়ুন কবির প্রার্থী হয়েছিল। তাই হুমায়ুন কবিরের সার্টিফিকেট বাংলার মানুষের লাগবে না। একটা শূন্য আর একটা শূন্যর সাথে মিললে শূন্যই হবে। বরঞ্চ সিপিএমকে আগে ঠিক করতে হবে। সিপিএম সারা জীবন ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলে যখন এই দালালদের হাত ধরে দলটার রাজনৈতিক দেউলিয়াপনা, মোহাম্মদ সেলিমের থেকে বড় কমিউনাল পলিটিক্সিয়ান পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে কেউ নেই। এর আগে এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে তার পুরনো মন্তব্যের ব্যাখ্যা প্রথমবার দিয়েছিলেন হুমায়ুন কবির। বিজেপি সম্পর্কেও সাম্প্রদায়িক দলটা ব্যবহার করলেন, একাধিকবার সাম্প্রদায়িক শব্দটা বললেন। আপনার সেই বিতর্কিত বক্তব্য যে 70% আর 30% ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব, তো এরপরে তো রাজ্যের অধিকাংশ মানুষ মনে করে যে হুমায়ুন কবির একজন সাম্প্রদায়িক রাজনীতিবিদ। আমি 1 মে 2024 সন্ধ্যা 7টার সময় শক্তিপুর গ্রাউন্ডে এই বক্তৃতাটা রেখেছিলাম। একদম ওই দিন ঘটনাক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী বড়ুয়া একটা জনসভায় এসেছিলেন। আমাকে 4:50 হেলিপ্যাডে ওঠার আগে আমাকে বলেছিলেন যে ইউসুফকে জিতাতে হবে এবং আবু তাহেরকে জিতাতে হবে, তারা হাঁটতে বসেছে। তাই আমি মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে আগের দিন 30 এপ্রিল বেলা 2টোর সময় শক্তিপুর এই যে আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরীর দপ্তর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠ থেকে শক্তিপুর থানার 50 মিটারের দূরে প্রতাপ সংঘ লাইব্রেরি মাঠ, সেই মাঠ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি বলেছিল আমাকে টার্গেট করে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী আখ্যা দিয়েছিল, আর আমাকে টার্গেট করে বলেছিল বীরভূম মুর্শিদাবাদের 26টা ব্লক, তারপরে নদিয়ার কিছু এলাকা থেকে মাত্র 25,000 লোক একটা করে প্রতাপ সংঘ মাঠ থেকে যদি আমাকে বলে, মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে যদি যোগীজি আমাকে বলে মুসলমানদেরকে উল্টো করে টাঙিয়ে 7 পীড়া শায়েস্তা করে দেওয়ার ঘোষণা করে, আমি একবার না 100 বার মুর্শিদাবাদে দাঁড়িয়ে তার কাউন্টার করতে গিয়ে একথা বলবো। আর এদিন কার্যত সেই সুরই ফের একবার শোনা গেল সাসপেন্ডেড তৃণমূল নেতার গলায়। মমতা ব্যানার্জি হেলিকপ্টার নিয়ে বড়ুয়া কিষাণ মান্ডির মাঠে নেমে আমাকে ডেকে বলেছিল যে হুমায়ুন, আজকের দিনে আমার কাছে খবর আছে অধীর চৌধুরী আবার জিতে যাচ্ছে, ইউসুফ পাঠান হেরে যাচ্ছে। ইউসুফের বাবা মাকে কথা দিয়ে বরোদা থেকে গুজরাট থেকে বহরমপুরে নিয়ে এসছি, তুমিই পারবে, তোমার কথা মুর্শিদাবাদের মানুষ শুনে, কাজেই তোমাকে এটা করতে হবে। যে কাজটা করছে বাবরের নামে মসজিদ তৈরি করা, সেই কাজটাই তো সাম্প্রদায়িক কাজ। বাবর একজন বহিরাগত আক্রমণকারী ছিল, তো বহিরাগত আক্রমণকারী তার নামে মসজিদ বানানোর কি দরকার? উনি ওনার বাবার নামে বানান, ওনার কাকার নামে বানান, যার নামে ইচ্ছে বানান, কোনো বিখ্যাত ব্যক্তির নামে মুসলিম সমাজের বানান। আশফাকুল্লাহ খান দেশের জন্য প্রাণ দিয়েছে, মেজর হামিদ দেশের জন্য প্রাণ দিয়েছে, তার নামে বানান। এপিজে আব্দুল কালামের নামে বানান, বিজ্ঞানীর নামে, সেটা তো উনি করতে চাইছেন না। উনি রাজনীতিটাই সাম্প্রদায়িক চিন্তাভাবনার উপর ভিত্তি করে করছেন। নিজের বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন, দিলেন ধর্মনিরপেক্ষতার বার্তা। কিন্তু এর ফল কি ভোটে পাবে হুমায়ুন কবিরের নতুন দল? উত্তর দেবে সময়। পার্থপ্রতিম ঘোষ, ঝিলম করঞ্জাই, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।